রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইতালি থেকে 16টি ইউরোফাইটার টাইফুন নামক যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছে বাংলাদেশ। কিউবাগামী ভেনেজুয়েলার বিশাল অয়েল ট্যাঙ্কার দখল যুক্তরাষ্ট্রের। ইসরায়েল আর্মি থেকে পদত্যাগ 600 সেনা কর্মকর্তার। গাজা ইসরায়েল সমস্যার একমাত্র সমাধান হল ফিলিস্তিনিদের ধ্বংস করা, দাবি যুক্তরাষ্ট্রের এক কংগ্রেসম্যানের। এখন থেকে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে চেক করা হবে 5 বছরের ফেসবুক পোস্ট, ইমেইল এবং টেলিফোন কল রেকর্ড। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন নামক যুদ্ধ বিমান কেনার জন্য লেটার অফ ইন্টেনশন বা আগ্রহপত্রে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই স্বাক্ষরের আলোকে এখন বাংলাদেশ ইতালির সাথে বিস্তারিত আলোচনা করবে এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে। এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নামকরা ডিফেন্স নিউজ অনলাইন। ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর সদর দফতরে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনি আলেসান্দ্রো লেটার অফ ইন্টেনশনে স্বাক্ষর করেন। ডিফেন্স নিউজ লিখেছে, বাংলাদেশ যদি ইতালি থেকে এই যুদ্ধ বিমান কেনে তাহলে সেটা হবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাইরে এশিয়ার কোনো দেশের কাছে প্রথম এই বিমান বিক্রির ঘটনা। বাংলাদেশ এয়ারফোর্স জানিয়েছে, তারা ইতালির লিওনার্দোর সাথে আলোচনা করবে যুদ্ধ বিমান কেনার জন্য। ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে বিক্রির ক্ষেত্রে মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছে সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো। তারাই বাংলাদেশের কাছে এই বিমান ডেলিভারি দেবে। বাংলাদেশ 16টি ইউরোফাইটার টাইফুন কিনতে পারে। এই উপলক্ষে চলতি বছরের শুরুতে বাংলাদেশের কর্মকর্তারা ইতালি সফর করেন এবং ইউরোফাইটার টাইফুন বিমান পরিদর্শন করেন। বর্তমানে বাংলাদেশের কাছে লিওনার্দো নির্মিত 2 ধরনের হেলিকপ্টার রয়েছে। ইউরোফাইটার টাইফুন ইতালির লিওনার্দো কোম্পানি, জার্মানি, স্পেন ও ব্রিটেন যৌথ নির্মিত একটি যুদ্ধ বিমান। এটি একটি 2 ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক মাল্টি রোল যুদ্ধ বিমান। 4.5 জেনারেশন এই যুদ্ধ বিমান এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং সমুদ্র জাহাজে মিসাইল হামলা চালাতে সক্ষম। এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে রাতারাতি পাল্টে যাবে বাংলাদেশের সামরিক শক্তি। অপরদিকে বাংলাদেশ আর আগে চীন থেকেও 20টির অধিক J-10C ফাইটার জেট কেনার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত করেছে। ভেনেজুয়েলার বিশাল একটি তেলবাহী ট্যাঙ্কার দখল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ভেনেজুয়েলা উপকূল থেকে দূরবর্তী সাগরে যুক্তরাষ্ট্র আর্মি দখলে নেয় ট্যাঙ্কারটি দখলের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে দেখা গেছে হেলিকপ্টার থেকে ট্যাঙ্কারটির ডেকে সেনা অবতরণ করছে। বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে কিউবার উদ্দেশ্যে যাচ্ছিল জাহাজটি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা কিউবায় জ্বালানি নিয়ে যাচ্ছিল। তাছাড়া যে ট্যাঙ্কারটি দখল করা হয়েছে সেটির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা রয়েছে। অতীতে ইরানও এই ট্যাঙ্কারটি ব্যবহার করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে জ্বালানি পরিবহনের মাধ্যমে ভেনেজুয়েলা কিউবার মূলত মাদক চোরাচালানিদের সহায়তা করছে। অ্যাটর্নি জেনারেল জানান, যুক্তরাষ্ট্র কোস্টগার্ড, FBI এবং হোমল্যান্ড সিকিউরিটি অভিযানে অংশ নেয় ট্যাঙ্কারটি দখলের জন্য। বুধবারের এই ঘটনায় ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এর আগে কখনো এত বড় জ্বালানি ট্যাঙ্কার দখল করেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ট্যাঙ্কারে থাকা তেল আমাদের। ইসরায়েল আর্মি থেকে পদত্যাগ করার আবেদন করেছেন প্রায় 600 সেনা কর্মকর্তা। এর মধ্যে কমিশনপ্রাপ্ত এবং নন কমিশন উভয় ধরনের কর্মকর্তা রয়েছেন। ইসরায়েল আর্মিতে যেসব অফিসার স্থায়ীভাবে নিয়োগকৃত তারা অবসরের পর প্রতি মাসে ইসরায়েলি মুদ্রা 2500 শেকেল লাভ করেন। কিন্তু বর্তমান নেতানিয়াহু সরকার এই আর্থিক সুবিধা বাতিল ঘোষণা করেছেন। আগামী জানুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তাই তার আগেই সেনা কর্মকর্তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, যাতে তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর না হয়। আর্মিতে চাকরি করার চাইতে তারা অবসরে গিয়ে মাসিক সুবিধা গ্রহণকেই বড় করে দেখছেন। এর মাধ্যমে এটি পরিষ্কার যে তারা ইসরায়েল আর্মিতে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ইসরায়েলের গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল আর্মির অভ্যন্তরীণ তীব্র সমস্যা সামনে আসলো। ইসরায়েল সেনা কর্মকর্তাদের জন্য আবাসিক সুবিধা, বিশেষ অনুদান, পারিবারিক বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার বাইরে ছিল অবসরকালীন বিশেষ এই সুবিধা। ইসরায়েলের গণমাধ্যমে সরকারের
সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়েছে, দীর্ঘ গাজা যুদ্ধে ইসরায়েল আর্মি এখন শ্রান্ত। যেখানে তাদের আকৃষ্ট করতে প্রয়োজন ছিল সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সেখানে তাদের সুবিধা কর্তন কোনো অবস্থাতেই মেনে নেবার মতো নয়। গাজা যুদ্ধে বর্তমানে কয়েক হাজার সেনা আহত, অনেকে মানসিক ভারসাম্যহীন, অনেকে আর গাজা যুদ্ধে যেতে রাজি নন, অনেকে যুদ্ধে যাবার পরিবর্তে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় সেনা কর্মকর্তাদের সুবিধা কর্তনের সিদ্ধান্ত আর্মির বিদ্যমান সংকট আরও তীব্র করবে। এখন থেকে যারা যুক্তরাষ্ট্রে যেতে চাইবেন তাদের 5 বছরের ফেসবুক পোস্ট পর্যালোচনা করে দেখবে যুক্তরাষ্ট্র। এছাড়া 5 বছরের ইমেইল আদান প্রদান, এমনকি 5 বছরের ফোন কল রেকর্ডও যাচাই করবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, তথ্য নেওয়া হবে পরিবারের পুরো ইতিহাস বিষয়ে। তবে এই নিয়ম কার্যকর হবে যারা ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইবে তাদের জন্য। বর্তমানে ব্রিটেন, জার্মানি, ইসরায়েল, কাতার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস সহ 42টি দেশের মানুষ ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে ট্যুরিস্ট ভিসা এবং ব্যবসার উদ্দেশ্যে। বুধবার যুক্তরাষ্ট্র বর্ডার প্রোটেকশন বিভাগ এই বিষয়ে নোটিশ জারি করেছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন বলেছেন, গাজা ইসরায়েল সমস্যার সমাধান করতে হলে সবার আগে সব ফিলিস্তিনি ধ্বংস করা উচিত। এছাড়া এই সমস্যার আর কোনো সমাধান নেই। মঙ্গলবার কংগ্রেসের একটি শুনানিতে অংশ নিয়ে এই বক্তব্য দেন র্যান্ডি ফাইন। ফাইন বলেন, আমার এই বক্তব্যের জন্য যদি আমাকে ইসলামোফোবিক বলা হয় তাতে আমার কিছু যায় আসে না। ফিলিস্তিনিরা সব সময় বলে থাকে ইসরায়েলকে ধ্বংস করতে হবে। ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর বুকে থাকতে পারবে না। তাহলে আমরা কেন বলতে পারবো না ফিলিস্তিনিদের ধ্বংস করতে হবে এবং ফিলিস্তিন বলতে কিছু থাকতে পারবে না? উগ্র মুসলিম বিদ্বেষী র্যান্ডি ফাইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ট্রাম্পের উদ্দেশ্যে তিনি শুনানিতে বলেন, আপনি হয়তো তাদের সাথে শান্তি চুক্তি করবেন, কিন্তু তাতে কোনো কাজ হবে না। যদি পারেন ফিলিস্তিনিদের ধ্বংসের উদ্দেশ্যে কিছু করেন। জাপানের চারদিকে বিমান মহড়া শুরু করেছে চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়ার বিমানের অপারেশনের গতিবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে আকাশে পাল্টা টহল বিমান উড়িয়েছে জাপান। এ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চীন ও জাপানের মধ্যে। মঙ্গলবার চীন তাদের দূরপাল্লার বোমারু বিমান H-6 এর মাধ্যমে জাপানের চারদিকে অপারেশন পরিচালনা করে। সাথে ছিল চীনা 6টি J-16 ফাইটার জেট। চীনা এই মহড়ায় যোগ দেয় রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান Tu-95। বিমানগুলো জাপানের ওকিনাওয়া এবং মিয়াকো দ্বীপের ওপর টহল দিতে থাকে। এ সময় জাপান আকাশে মোতায়েন করে তাদের আর্লি ওয়ার্নিং A-50 এবং রাশিয়ার তৈরি দুটি Su-30 ফাইটার জেট। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, চীন ও রাশিয়ার এই অপারেশন জাপানের বিরুদ্ধে সরাসরি সামরিক হুমকি। গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচাই বলেন, চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায় তাহলে জাপান চীনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দক্ষিণ কোরিয়াও মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, চীন ও রাশিয়ার বোমারু বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। রাশিয়ার Tu-95 হল বর্তমানে বিশ্বে একমাত্র প্রোপেলার চালিত দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমান। এর ইঞ্জিন সংখ্যা 4টি। এই বিমান পারমাণবিক বোমা বহনে সক্ষম। পুনঃ জ্বালানি সংগ্রহ করে আকাশে কয়েকদিন পর্যন্ত ভেসে থাকতে সক্ষম এই বিমান। যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান মোকাবেলায় রাশিয়া নির্মাণ করে এই বিমান। 1956 সালে এটি রাশিয়ার বিমান বাহিনীতে যুক্ত হয়। 75 বছরের পুরনো এই বোমারু বিমান আজও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। অপরদিকে চীনা H-6 বোমারু বিমানও যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানের সমকক্ষ হিসেবে বিবেচনা করেন সমর বিশ্লেষকরা। রাশিয়া এবং ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক সময়ের ভূ রাজনৈতিক অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পাল্টে যাওয়া শক্তির সমীকরণ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা কাঠামো সব মিলিয়ে দুই দেশের সামরিক অংশীদারিত্ব এখন এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যেখানে পুরনো কৌশলগত পারস্পরিকতা একটি নতুন মাত্রা পেয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে ইউক্রেন ভিত্তিক ইউনাইটেড 24 মিডিয়া সাম্প্রতিক প্রকাশিত তথ্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া গোপনে ইরানের জন্য বিশেষভাবে 16টি সুখোই Su-35S যুদ্ধবিমান তৈরি শুরু করেছে এবং 2027 সালের মধ্যেই এসব জেট সরবরাহ সম্পন্ন হতে পারে। বিষয়টি শুধু দু দেশের সামরিক কেনাবেচা নয়, বরং মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর উপর বৃহৎ প্রভাব ফেলতে পারে।
কারণ রাশিয়ার সর্বাধুনিক 4++ প্রজন্মের হেভি কমব্যাট এয়ারক্রাফট যদি ইরানের হাতে যায় তবে তা নিঃসন্দেহে পশ্চিমা সামরিক পরিকল্পনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে। যদিও এই নির্মাণ প্রক্রিয়া নিয়ে রাশিয়া বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি আসেনি, তবে একাধিক সূত্র, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় মস্কো তেহরান সমীকরণ এখন শুধু কৌশলগত নয়, বরং পারস্পরিক সামরিক নির্ভরতার পর্যায়ে উপনীত হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে যে ইরান ইতিমধ্যেই 2023 সালের নভেম্বরে 48 থেকে 50টি Su-35S ক্রয়ের জন্য আনুমানিক $6.5 বিলিয়ন চুক্তি সম্পন্ন করেছে। যদিও অন্য কিছু সূত্র যেমন ইউরো এশিয়ান টাইমস সংখ্যাটি 24 বলে উল্লেখ করেছিল, যা ইঙ্গিত করে রাশিয়া ইরান সামরিক চুক্তির আকার ও প্রকৃতি নিয়ে তখনও অনিশ্চয়তা ছিল। কারণ রাশিয়ার সামরিক শিল্প এখন ইউক্রেন যুদ্ধের কারণে সর্বোচ্চ চাপের মুখে রয়েছে। তবুও ইরানের মতো কৌশলগত মিত্রের প্রতি মস্কোর নির্ভরতা এবং পারস্পরিক সুবিধাজনক সামরিক বিনিময়, যেমন ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা সহায়তা, রাশিয়াকে বাধ্য করছে তার সর্বাধুনিক প্ল্যাটফর্মগুলো মিত্র রাষ্ট্রকে সরবরাহ করতে। আরেকটি আকর্ষণীয় ঘটনা হলো সম্প্রতি তেহরানের আকাশে নতুন একটি MiG-29 যুদ্ধবিমান উড্ডয়ন করতে দেখা গেছে। বহু বিশ্লেষক মনে করছেন এটি রাশিয়ার কাছ থেকে প্রেরিত নতুন চালানের অংশ হতে পারে। এটি সম্ভবত স্টপ গ্যাপ ব্যবস্থার অংশ, যার মাধ্যমে রাশিয়া ইরানের তাৎক্ষণিক এয়ার ডিফেন্স ঘাটতি পূরণে কিছু পুরনো কিন্তু কার্যকরী প্ল্যাটফর্ম পাঠাচ্ছে যতক্ষণ না Su-35S সরবরাহ শুরু হয়। কারণ ইরানের বিমান বাহিনী দীর্ঘদিন ধরে পুরনো এয়ারক্রাফট F-14, টমক্যাট, F-4, ফ্যান্টম, MiG-29, সুকাই 22 ইত্যাদির উপর নির্ভর করছে। এসব প্ল্যাটফর্মের অনেকই 4 দশকের বেশি পুরনো। ফলে ইরানের আধুনিকায়ন পরিকল্পনায় Su-35S একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। Su-35S মডেলের যুদ্ধ বিমানকে বিশ্বের অন্যতম শক্তিশালী 4++ প্রজন্মের টুইন ইঞ্জিন হেভি মাল্টিরোল ফাইটার হিসাবে বিবেচনা করা হয়। এটি আসলে পুরনো Su-27 ফ্ল্যাঙ্কার প্ল্যাটফর্মের একটি গভীর আপগ্রেড সংস্করণ। সুপার ম্যানুভারেবিলিটি, থ্রাস্ট ভেক্টরিং, উন্নত এভিওনিক্স, বহুমুখী অস্ত্রবহন সক্ষমতা এবং শক্তিশালী রেঞ্জ, এসব মিলে এই বিমানকে আধুনিক আকাশ যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর করে তোলে। বিশেষত ইরানের ভূগোল, বিশাল আকাশসীমা, দীর্ঘ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, এসব জায়গায় দীর্ঘ পরিসরে যুদ্ধ বিমান অত্যন্ত প্রয়োজন। রাশিয়া ঘোষিত নতুন ব্যাচে ব্যবহৃত AL-41S1S আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন দুটো বিমানকে উচ্চ গতিশীলতা প্রদান করে এবং ম্যাক 2.25 গতিতে উঠতে সক্ষম করে তোলে। এই ইঞ্জিনগুলো শুধু শক্তিশালী নয়, বরং থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তির মাধ্যমে বিমানটিকে অতিরিক্ত কৌশলগত সুবিধা দেয়, যেমন হঠাৎ দিক পরিবর্তন, নিম্ন গতিতে অনন্য নিয়ন্ত্রণ এবং ডগ ফাইটে যে কোনো প্রতিপক্ষকে বিভ্রান্ত করার সক্ষমতা। Su-35S এর অ্যাভিওনিক্স প্যাকেজে রয়েছে ইরবিস পেসার রাডার। যদিও আধুনিক AES রাডারের তুলনায় পুরনো ধরনের, তবুও এর দীর্ঘ দূরত্বে টার্গেট ডিটেকশন ক্ষমতা উল্লেখযোগ্য। এটি 350 থেকে 400 কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করতে পারে। রাশিয়ার AES রাডার প্রযুক্তি উন্নত করার প্রচেষ্টা এখনও পুরোপুরি সফল হয়নি, তাই মস্কো এখনও PES রাডার ব্যবহার করছে। যদিও এটি ইরানের জন্য কিছু সীমাবদ্ধতা তৈরি করতে পারে, তবে যুদ্ধক্ষেত্রে Su-35S এর মূল শক্তি তার এয়ারফ্রেম, ইঞ্জিন ও ম্যানুভারেবিলিটিতে। কারণ আকাশ যুদ্ধে অনেক সময় চোখে দেখা রাডারের ক্ষমতার চেয়ে বাস্তব কৌশলগত সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরান এই বিমানগুলো ব্যবহার করবে মূলত বিমান প্রতিরক্ষা, আকাশ শ্রেষ্ঠত্ব স্থাপন, শত্রুর এয়ার অ্যাসেট ভীতি সৃষ্টি এবং প্রতিরোধমূলক ব্যালেন্স বজায় রাখার জন্য। এর অস্ত্রসজ্জায় রয়েছে R-77, R-73, গ্রাউন্ড অ্যাটাক মিসাইল KS-29L/T এবং অ্যান্টি রেডিয়েশন মিসাইল KS-31P। বিশেষ করে R-77 ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরানের পূর্ববর্তী কোনো ফাইটারের অস্ত্রসজ্জায় ছিল না। R-77 সক্রিয় রাডার শিকার শত্রু বিমান ধ্বংসে বড় ভূমিকা রাখে। ইরানের প্রতিবেশী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এরা মার্কিন F-15, F-16, F-35 পর্যন্ত পেয়ে গেছে। ফলে এই অঞ্চলে ইরানের সামরিক ভারসাম্য নষ্ট হচ্ছিল। Su-35S সেই সামরিক ভারসাম্য আংশিক পুনর্গঠন করতে পারে।
ইরানের জন্য এই যুদ্ধ বিমানগুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে পার ইউনিট প্রায় 85 থেকে 100 মিলিয়ন ডলার। তবে ট্রেনিং ও অস্ত্রসহ এই মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। ইরান এত বড় বিনিয়োগ করছে কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা তার এয়ারফোর্সকে প্রায় স্থবির করে দিয়েছে। তাদের কাছে মার্কিন, ইউরোপীয় বা ন্যাটো সদস্য রাষ্ট্রের মতো কোনো উন্নত প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগ নেই। ফলে রাশিয়া ও চীনেই একমাত্র পথ। চীন যদিও J-10C বা J-11B বিক্রি করতে পারে, কিন্তু ইরান মূলত রাশিয়ার উপরই অধিক আস্থা রাখে, ড্রোন সহযোগিতা, আঞ্চলিক রাজনৈতিক সমন্বয় এবং সাম্প্রতিক সামরিক চুক্তির কারণে। এসব উন্নত যুদ্ধবিমান ইরানের হাতে গেলে এর কয়েকটি আন্তর্জাতিক প্রভাব সৃষ্টি করবে। প্রথমত, ইরান আঞ্চলিক আকাশ ক্ষমতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় মোনার্কির বিরুদ্ধে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সম্ভাব্য পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে প্রিএমটিভ স্ট্রাইক এর পরিকল্পনা করে এসেছে, কিন্তু Su-35S ইসরায়েলি F-35 এর বিরুদ্ধে একটি বাস্তব চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। যদিও F-35 প্রযুক্তিগতভাবে উন্নত, তবু ইরানের নতুন ব্যাচের F-35 কিলার মিসাইল, যা দীর্ঘ পাল্লার সমন্বিত এয়ার ডিফেন্স, ওই ভারসাম্যকে জটিল করে তুলবে। দ্বিতীয়ত, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো যারা মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল, তারা এখন আরও উদ্বিগ্ন হবে, কারণ ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক সক্ষমতাও অর্জনের পথে। এদিকে রাশিয়ার জন্য এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ইরানের শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করছে। এর বিনিময়ে রাশিয়া ইউক্রেনকে উন্নত বিমান দিচ্ছে। এই পারস্পরিক বিনিময় রাশিয়ার নিষেধাজ্ঞা ভেঙে টিকে থাকার নতুন মডেল। আবার রাশিয়ার যুদ্ধ বিমান শিল্প, যেমন সুখোই কর্পোরেশন, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক বাজার হারিয়েছে। নতুন করে রপ্তানি চুক্তি না থাকলে তাদের উৎপাদন ব্যাহত হতো। ইরানের বড় অর্ডার সেই শিল্পকে সচল রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইরানের আকাশসীমায় MiG-29 এর সাম্প্রতিক উড্ডয়নও এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। পুরনো প্ল্যাটফর্ম হলেও রাশিয়া সম্ভবত তাৎক্ষণিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে ইরানকে কিছু অতিরিক্ত জেট দিয়েছে, কারণ ইসরায়েল ইরান ছায়া যুদ্ধ সাম্প্রতিক সময় আরও তীব্র হয়েছে। ইসরায়েল ড্রোন হামলা, সাইবার আক্রমণ, গোয়েন্দা কার্যক্রম ইরানের ভেতরে সক্রিয়ভাবে পরিচালনা করছে। ইরানও সিরিয়া, লেবানন ও ইয়েমেন হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত চাপ বজায় রাখছে। ঠিক এই অঞ্চলে নতুন যুদ্ধবিমান ইরানকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। তবে Su-35S এর সীমাবদ্ধতাও আছে। সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো রাডার প্রযুক্তি। AES এর রাডার এখন আধুনিক যুদ্ধ বিমানের মানদণ্ড, যা আরও দ্রুত, জ্যাম প্রতিরোধী এবং মাল্টিপল টার্গেট ট্র্যাকিংয়ে নির্ভরযোগ্য। রাশিয়ার ইরবিস পেসার রাডার দূরপাল্লায় শক্তিশালী হলেও ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিস্থিতিতে এটি AES এর মতো কার্যকর নয়। ফলে ইসরায়েল বা মার্কিন বাহিনীর উন্নত জ্যামিং সিস্টেম রাশিয়ান রাডারকে আংশিক অকার্যকর করতে পারে। তবে ইরান সম্ভবত এই সীমাবদ্ধতাকে মেনে নিয়েছে, কারণ তার কাছে আরও শক্তিশালী কোনো বিকল্প নেই। আবার ইরানের নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, গ্রাউন্ড বেসড রাডার নেটওয়ার্ক এবং সমন্বিত এয়ার ডিফেন্স এসব দুর্বলতাকে আংশিকভাবে পূরণ করবে। এছাড়া Su-35S এর আরেকটি সীমাবদ্ধতা হল নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার অবকাঠামোয় রাশিয়ার পিছিয়ে থাকা। পশ্চিমা যুদ্ধ বিমানগুলো একে অপরের সাথে এবং স্থলভিত্তিক কমান্ড সেন্টারের সাথে অত্যন্ত কার্যকর ডেটা লিঙ্কে সংযুক্ত থাকে। রাশিয়ার সিস্টেম তুলনামূলকভাবে পুরনো, ফলে ইরানকে ব্যাপক অবকাঠামোগত বিনিয়োগ করতে হবে, নতুন কমান্ড সেন্টার, ডেটা লিঙ্ক, গ্রাউন্ড স্টেশন, পাইলট ট্রেনিং ইত্যাদিতে। তবুও প্রশ্ন থেকে যায়, Su-35S ইরানের সামরিক স্ট্র্যাটেজিতে কি পরিবর্তন আনবে? প্রথমত, ইরান দীর্ঘদিন ধরে যেটিকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বলে দাবি করে, তার পরিধি পরিবর্তিত হবে। তাদের এয়ারফোর্স এতদিন ছিল অপেক্ষাকৃত দুর্বল এবং মিসাইল নির্ভর। এখন তারা এয়ার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় আগ্রহী হবে। দ্বিতীয়ত, ইরান আঞ্চলিক শক্তি প্রদর্শনে আরও আত্মবিশ্বাসী হবে, বিশেষ করে ইরাক, সিরিয়া এবং লেবাননে তার মিত্র মিলিশিয়াদের সমর্থনে। তৃতীয়ত, ইরান যদি পারমাণবিক কর্মসূচিতে দ্রুত অগ্রগতি লাভ করে, তবে আধুনিক যুদ্ধবিমান সেই স্থাপনাগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশিয়াও এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে তার প্রভাব পুনর্গঠনের চেষ্টা করছে। রাশিয়ায় সিরিয়ার প্রভাব থাকলেও ইউক্রেন যুদ্ধের কারণে তা কমে গেছে। এখন ইরানকে শক্তিশালী করে রাশিয়া মধ্যপ্রাচ্যে একটি নতুন জোট কাঠামো তৈরি করছে, যা পশ্চিমা নিরাপত্তা কাঠামোর বিকল্প হিসেবে দাঁড়াতে পারে। চীন, ইরান ও রাশিয়া ইতিমধ্যে ট্রাইল্যাটারাল নৌমহড়া করেছে, যা পশ্চিমা নিরাপত্তা কাঠামোর
বিকল্প হিসেবে দাঁড়াতে পারে। চীন, ইরান ও রাশিয়া ইতিমধ্যে ট্রিল্যাটারাল নৌ মহড়া করেছে। এসব ইঙ্গিত করে নতুন ভূ রাজনৈতিক অক্ষ তৈরি হচ্ছে, যেখানে সামরিক সহযোগিতায় প্রধান চালিকা শক্তি। সব মিলিয়ে SU-35S চুক্তি শুধু আরেকটি অস্ত্র বিক্রয় নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা, ইরান ইসরায়েল সম্পর্ক, উপসাগরীয় জিওপলিটিক্স এবং রাশিয়ার সামরিক শিল্প সবকিছুকে স্পর্শ করে। ইরান এই যুদ্ধ বিমানগুলোর মাধ্যমে শুধু আকাশ প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করতে যাচ্ছে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থার উপরও দীর্ঘমেয়াদে পড়বে। ইরান আবার প্রমাণ করলো শক্তি শুধু দেখানো নয়, প্রয়োগও করা যায়। মধ্যপ্রাচ্যের আকাশে আবার আগুন জ্বলে ওঠে। ইরান বলল, আমরা এখনো বেঁচে আছি, আরো শক্তিশালী হয়ে। ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে আবার জানিয়ে দিল, এই অঞ্চলের কোনো সমীকরণই এখন তাদের ছাড়া পূর্ণ হয় না। পশ্চিম এশিয়ার আকাশে গর্জে উঠল ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সঙ্গে জুনের যুদ্ধে ইসরায়েলকে চমকে দেওয়ার পর ইরান এবার সমুদ্রে শক্তি দেখালো। হরমুজ প্রণালী ও ওমান সাগরে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, আর সেখানে ইরানের এই প্রদর্শন বহু দেশের মাথা ব্যথা বাড়িয়েছে। যুদ্ধের মতোই বাস্তব, মহড়ার মতোই প্রস্তুত। ইরান দেখালো তাদের রিয়েল টাইম যুদ্ধ শক্তি। নৌ মহড়ার দ্বিতীয় দিনে ইরান বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইরানের সরকারি টিভি জানালো, দেশের মূল ভূখণ্ড থেকে নিকটবর্তী লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মঞ্চে ইরান শীর্ষে, মাইলের পর মাইল পেরিয়ে লক্ষ্যভেদ। ইরানের ক্ষেপণাস্ত্র যেন বলছে, কেউ ভাববেন না আমরা দুর্বল। IRGC যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে রয়েছে কাদার 110, কাদার 380 এবং ঘাদির, যার পাল্লা 2000 কিলোমিটার। এর সঙ্গে ছিল 303 নামে পরিচিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টিভি ফুটেজে দেখা গেল নিখুঁত হামলা, বিশ্বকে দেখানো ইরানের আঘাত শুধু উচ্চ শব্দ নয়, তার সঙ্গে ছিল নির্ভুলতা। টিভি ফুটেজে দেখা যায় ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ হয়ে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। একই সময়ে ড্রোনগুলো শত্রুপক্ষের ঘাঁটির মতো স্থাপনায় হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। যুদ্ধ গেল, বার্তা রয়ে গেছে, ইরান প্রস্তুত যে কোনো মুহূর্তের জন্য। জুনের যুদ্ধের পর এটি ইরানের দ্বিতীয় বড় নৌ মহড়া। অগাস্টে প্রথম মহড়াটি হয়েছিল। এবার IRGC নৌবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতি দেখিয়েছে। ইরানি সৈন্যরা যেন বলছে, যদি প্রয়োজন হয় বুকের রক্ত দিয়ে রক্ষা করব ভূমি ও সমুদ্র। নাবিকরা যে কোনো সম্ভাব্য হুমকির বিপরীতে তাদের অটল মনোবল ও প্রতিরোধ শক্তি প্রদর্শন করেছে। পশ্চিমা দেশগুলো বলছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র আর বিশ্বের কপালে দুশ্চিন্তার ভাঁজ। পশ্চিম বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনেও ব্যবহৃত হতে পারে। ইরান বলছে, আমরা একা নই, আমাদের সঙ্গে আছে প্রতিবেশীরাও। সৌদি আরব, ইরাক, ওমান ও আজারবাইজান সীমান্ত পেরিয়ে এই মহড়ায় অংশ নেয়। যদি কেউ ভুল করে দাম দিতে হবে। ইরানের ভাষা আগের মতোই কঠোর। 12 দিনের ইসরায়েল যুদ্ধের পর IRGC আবারও বড় সেনা মহড়া চালু করেছে। এতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে সতর্ক করা হয়। ইরান জানায়, শত্রুর যে কোনো ভুলের জবাব হবে কঠোর। মহড়ায় ইরান ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমুদ্র ও আকাশের হুমকি শনাক্ত করেছে। হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়ে ইরানের সতর্কবার্তা, যে পথ দিয়ে বিশ্বের 20% তেল যায় সেটি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান। মধ্যপ্রাচ্যের আবারও ঝড় আসছে। নীরব রাত ভেদ করে উঠে আসছে এক অস্বস্তিকর প্রশ্ন। মার্কিন বাহিনীর এই বিরল ক্ষেপণাস্ত্র মোতায়েন কি আরেকটি বড় যুদ্ধের ইঙ্গিত? মধ্যপ্রাচ্য উত্তেজনার পুরনো মঞ্চ। আবারও সেদিকে চোখ ঘোরাচ্ছে বিশ্বের সামরিক শক্তিগুলো। ইসরায়েল, সিরিয়া ও লেবাননে একের পর এক আঘাত বাড়াচ্ছে। আর সেই সময়ই মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ বাড়িয়ে দিয়েছে তাদের নিজস্ব অস্ত্র মোতায়েন। যেন ঝড়ে আগে বাতাসের গতি বাড়ে, ঠিক তেমনি সামরিক নড়াচড়া বেড়ে যাচ্ছে যুদ্ধাঞ্চলে। ওয়াশিংটন শুধু ড্রোন বাড়াচ্ছে না, শুধু টহল জোরদার করছে না, এবার দেখা গেছে আরও অস্বাভাবিক দৃশ্য। মার্কিন নৌবাহিনীর সুপার হর্নেট জেটে ঝুলছে স্ল্যাম ER নামে বিরল স্ট্রাইক মিসাইল। এই মিসাইল সাধারণত বিশেষ পরিস্থিতি ছাড়া বহন করা হয় না। এর মানে স্পষ্ট যুক্তরাষ্ট্র কিছু বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে। ইয়েমেনের উপকূলের কাছে এই জেটগুলো যেভাবে ঘোরাফেরা করছে তাতে প্রশ্ন জাগছে নতুন করে, কেন এই তীব্রতা, কেন এই মুহূর্তে? বিশেষজ্ঞরা বলছেন, হয়তো হুথিদের শক্তি মোকাবিলায় ব্যর্থ হওয়ার পর নতুন কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। হুথিদের ড্রোন ও মিসাইল প্রতিরোধে মার্কিন অস্ত্র ব্যয় হয়েছে বিপুল পরিমাণে, বহুবার ব্যর্থতাও দেখা গেছে। তাই কি এবার বিরল অস্ত্র? আবার কেউ কেউ বলছেন বিষয়টি আরও গভীর। সিরিয়ায় ইসরায়েলের আক্রমণ বাড়ছে, লেবাননে উত্তেজনা তুঙ্গে। তাই যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে উত্তরের যুদ্ধ দক্ষিণে নেমে আসতে পারে।
হুথিদের সাম্প্রতিক আক্রমণগুলো প্রমাণ করেছে যে তারা এখন শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নয়, তাদের প্রভাব বাড়ছে লোহিত সাগর পেরিয়ে। তাই কি যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র চলাচল ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো যুদ্ধ, যেখানে সিরিয়া ফ্রন্টে হুথিদের প্রবেশও সম্ভব? এই প্রশ্ন এখন বিশ্লেষকদের মাথা ব্যথার নতুন কেন্দ্রবিন্দু। ইসলাম ইরান মিসাইলের ক্ষমতা বড়, দূরপাল্লার আক্রমণ, নির্ভুল লক্ষ্যবস্তু ধ্বংস এবং সমুদ্র পথের সামরিক অভিযানে ভয়ঙ্কর প্রভাব, সব মিলিয়ে এটি যুদ্ধে গেম চেঞ্জার। তাই যখন দেখা গেল সুপার হর্নেটের ডানায় এটি, সাধারণ চোখও বুঝতে পেরেছে ঘটনা সাধারণ নয়। মধ্যপ্রাচ্য এখন দাবার ছক, একদিকে ইসরায়েল, একদিকে ইরান, ছায়াতে আছে হুথি যোদ্ধারা, আর উপরে ও নিচে ঘুরছে যুক্তরাষ্ট্রের জেট, ড্রোন, যুদ্ধজাহাজ। প্রশ্ন একটাই, এই ক্ষেপণাস্ত্র কি শুধু বার্তা, নাকি আসন্ন যুদ্ধের প্রথম পাতা? বিশ্ব তাকিয়ে আছে লোহিত সাগরের ঢেউয়ের দিকে, কারণ ইতিহাস বলে যখন শক্তিধররা বিরল অস্ত্র বের করে তখন যুদ্ধ খুব দূরে থাকে না। আবার আগামী দিনের সংঘাত বোমা দিয়ে শুরু হওয়ার আশঙ্কা কম, তা শুরু হবে নীরবে, চুপচাপ ফাইল সংগ্রহ করে, ফোন নেটওয়ার্কের মানচিত্র তৈরি করে, ব্যাংক হিসাব খুঁজে বের করে, সফটওয়্যার ভেঙে দিয়ে, সরবরাহ পথ আটকিয়ে। সিদ্ধান্তমূলক মুহূর্তগুলো রাজধানীর আকাশে নয়, ঘটবে গবেষণাগারে, একাডেমিক সম্মেলনে, টেলিকম ডেটাবেজে আর বিজ্ঞানীদের মনে, যেখানে তারা ভাববেন কেউ কি তাদের বাড়ির ঠিকানা জানে। গোয়েন্দা তৎপরতার সবচেয়ে প্রাণঘাতী দিক তার চুরি করা তথ্য নয়, বরং যে আতঙ্ক মানুষের মনে বসিয়ে দেয় সেটি। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল, উত্তেজনা চরমে। বেজিং এর ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়, ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ, শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছে। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়া ও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়া ও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরো খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকি স্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেজিং অভিযোগ করেছে তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।